সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের অনলাইন ক্লাস সেন্টার মিডওয়াইফারি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক অ্যাবর্শন। প্রথমে আমরা ডেফিনেশনটা দেখতে পাচ্ছি। অ্যাবর্শন কি? অ্যাবর্শন ইজ দ্য টার্মিনেশন অফ প্রেগনেন্সি বিফোর দ্য পিরিয়ড অফ ভায়াবিলিটি। তো এখানে আমাদের অ্যাবর্শন আমরা কখন বলছি? গর্ভপাত যদি ভায়াবিলিটির আগেই যদি এটা টার্মিনেট হয়ে যায় তখন সেটাকে অ্যাবর্শন বলছি। ডব্লিউএইচ এবং ডিসি দত্ত রিকমেন্ডেড বলা হচ্ছে যে এক্সপালশন দ্য ফিটাস বিফোর 20 উইকস অফ জেস্টেশন অর ফিটাস ওয়েট লেস দ্যান 500 গ্রাম। যদি 20 সপ্তাহের আগে বাচ্চাটা এক্সপেল হয়ে যায় অথবা 500 গ্রামের আগে যদি বাচ্চা এক্সপেল হয়ে যায় তখন সেটাকে বলছে অ্যাবর্শন। এখানে উইক্স নিয়ে বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন বইয়ে আছে, তবে এটা 20 থেকে 28 উইক্সের পূর্বে যদি টার্মিনেট হয়ে যায় তখন সেটাকে আমরা অ্যাবর্শন বলছি। বিভিন্ন একাডেমিক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে এইখানে উল্লেখ আছে 28 উইক্স। এই জন্য আমরা পরীক্ষায় যদি আসে অ্যাবর্শন কত সপ্তাহ আগে হয় সেই ক্ষেত্রে আমরা বলবো 28 উইক্স। এরপরে আমরা ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছি যে ক্লাসিফিকেশনের প্রথমে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্পন্টিনিয়াস এবং আরেকটা ইনডিউসড। স্পন্টিনিয়াসটা হচ্ছে মিসক্যারেজ, ইনডিউসডটা হচ্ছে ডেলিভারেট। মিসক্যারেজের আরেকটা বিষয়টা যেটা হচ্ছে ন্যাচারাল, এখানে কোনো ডেলিভারেট ইন্টারভেনশন থাকে না, অর্থাৎ ন্যাচারালি যদি প্রেগনেন্সিটা টার্মিনেট হয়ে যায় সেটা হচ্ছে স্পন্টেনিয়াস। এটা আরেকটা নাম হচ্ছে মিসক্যারেজ। তো এখানে আমাদের প্রথমে বলা হচ্ছে থ্রেটেন অ্যাবেশন, এরপরে ইনএভিটেবল অ্যাবেশন, তারপরে হচ্ছে ইনকমপ্লিট অ্যাবেশন, কমপ্লিট অ্যাবেশন, মিসড অ্যাবেশন, রিকারেন্ট অর হ্যাবিচুয়াল অ্যাবেশন অথবা সেপটিক অ্যাবেশন। এখন আমাদের প্রথমে দেখব থ্রেটেন অ্যাবেশনটা কি। থ্রেটেন অ্যাবেশন আমরা বলছি যে 20 সপ্তাহের আগে কি বলছে, ভ্যাজিনাল ব্লিডিং থাকবে, সেই সাথে সার্ভিক্সটা ক্লোজ থাকবে এবং বাচ্চা অ্যালাইভ থাকবে। আর ইনএভিটেবল অ্যাবর্শনের ক্ষেত্রে বলা হচ্ছে যে ব্লিডিং থাকবে, ক্রাম্পিং অথবা যেটাকে আমরা অ্যাবডোমিনাল পেইন বলি, সার্ভিক্যাল অস যেটা এটা ওপেন থাকবে, প্রেগনেন্সি কিন্তু ক্যান নট কন্টিনিউ। প্রেগনেন্সি এটা কন্টিনিউ করা যাবে না। এরপরে বলা হচ্ছে যে ইনকমপ্লিট যে অ্যাবর্শন, এই ক্ষেত্রে বলছে যে পার্টস অফ প্রোডাক্টস এক্সপেল সাম রিটেইন, কিছু যে প্রোডাক্টটা থাকবে এটা কিছু অংশ বেরিয়ে আসবে, কিছু অংশ ভেতরে থেকে যাবে। এখানে যে প্লাসেন্টাল যে বিটস অথবা ফ্র্যাগমেন্টস এটা কিন্তু ভেতরে রয়ে যায়, তখন সেটাকে আমরা বলছি ইনকমপ্লিট অ্যাবর্শন। কমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা সবাই জানি যে টোটাল প্রোডাক্টটা এক্সপেল হয়ে যাবে এবং ইউট্রাসটা এমটি হবে, সেই সাথে সার্ভিক্যাল যে অস এটা কিন্তু বন্ধ থাকবে। মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে বলা হচ্ছে যে 4 সপ্তাহের অধিক সময় ধরে ফিটাস যদি ভিতরে থেকে থাকে এবং এটা বের হবে না, তখন সেটাকে বলা হচ্ছে মিসড অ্যাবর্শন। রিকারেন্ট অ্যাবর্শন অথবা হ্যাবিচুয়াল অ্যাবর্শন বলা হচ্ছে পরপর 3 অধিক যদি অ্যাবর্শন হয়, গর্ভপাত হয়, সেটাকে আমরা রিকারেন্ট অ্যাবর্শন বলছি। এরপর আমাদের আছে সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শনটা বলা হচ্ছে অ্যাবর্শন কমপ্লিকেটেড বাই ইনফেকশন। আমরা যে অ্যাবর্শন প্রসেসটা যদি ইনফেক্টেড হয় তখন সেটাকে আমরা বলছি সেপটিক অ্যাবর্শন। এটা সাধারণত আনসেফ অ্যাবর্শন। এই ম্যাক্সিমাম ইনডিউসড অ্যাবর্শনের ক্ষেত্রে কিন্তু এটা ঘটে। এরপরে যেহেতু এটা মানে ইলিগাল বা ক্রিমিনাল অ্যাবর্শন বা বিভিন্ন বাসায় বসে এটা প্র্যাকটিস করার চেষ্টা করে, যার ফলে এটা সেপটিক অ্যাবর্শন হয়। এরপরে আমাদের ইনডিউসড অ্যাবর্শন যেটা, এটা বলছে যে আমরা প্রেগনেন্সিটাকে টার্মিনেট করি হয় এটা মেডিকেল অথবা সার্জিক্যাল ইন্টারভেনশনের মাধ্যমে। তো ইনডিউসড অ্যাবর্শনকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা লিগাল যেটাকে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলা হয়, এটা একটা নির্দিষ্ট ল এর মধ্য দিয়ে আমরা এইটা প্রেগনেন্সিটাকে টার্মিনেট করি। এরপরে ইলিগাল অথবা ক্রিমিনাল অ্যাবর্শনের ক্ষেত্রে এটা কোনো ধরনের লিগালিটি মেনটেন করা যায় না বা ল অনুযায়ী এটা করে না, যে কোনোভাবে এটা করতে পারে। এখানে এই জন্য এটা হচ্ছে অনিরাপদ, আনসেফ। এবং এখানে কিছু কজ আছে আমাদের ম্যাটারনাল যে ফ্যাক্টর আছে, এখানে বলছে জেনেটিক ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস, এটা 50 থেকে 60% দায়ী আর্লি প্রেগনেন্সিতে অ্যাবর্শন হওয়ার জন্য। এরপরে বলছে ইউটেরাইন অ্যানোমালিস, এটা হচ্ছে স্যাপেট ইউটেরাস অথবা বাইকর্নেট ইউটেরাস অথবা স্যাপেট ইউটেরাস। এটা বলা হচ্ছে ইউটেরাসের এক ধরনের অ্যানোমালিস, যেটা আমরা জানি যে স্যাপেট ইউটেরাসে দুইটা পার্ট থাকে, একটা ফাইব্রাস আর একটা মাস্কুলার। তো এখানে আমাদের যে
স্যাপেট ইউটেরাসের ক্ষেত্রে যে এক্সটার্নাল কাউন্টার যেটা এটা নর্মালি থাকে, আর বাইকর্নেট ইউটেরাসের ক্ষেত্রে যে এক্সটার্নাল কাউন্টার যেটা এটা থাকে হচ্ছে হার্ট শেপ, হ্যাঁ, এবং এটা ডিপ এক্সটার্নাল কাউন্টার থাকে। এবং এখানে বলা হচ্ছে যে এন্ডোক্রাইন ডিসঅর্ডার যেটা হরমোনাল যে প্রবলেমগুলো, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিক যদি থাকে, হাইপোথাইরয়েডিজম যদি থাকে, লুটিয়াল ফেজ ডিফেক্ট যদি থাকে, তার মানে হচ্ছে লুটিয়াল ফেজ ডিফেক্টে কি ওভুলেশনের পর প্রায় 14 দিন পর্যন্ত প্রোজেস্টেরন হরমোন এটা কিন্তু ওভুলেশনের জন্য সমস্যা তৈরি করে, তখন সেটাকে লুটিয়াল ফেজ ডিফেক্ট বলা হচ্ছে। এরপরে কিছু ইনফেকশিয়াস কজ থাকে, যেমন টর্চ, সিফিলিস, ব্যাকটেরিয়াল ভেজনোসিস। এরপরে রয়েছে সিস্টেমিক ডিজিজ, যেমন হচ্ছে হাইপারটেনশন, রেনাল ডিজিজ। ইমিউনোলজিক্যাল কজ, যেমন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম। এই অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যেটা এটা এক ধরনের অটো ইমিউনের ডিজিজ, যেটা অ্যান্টিলিপিড ফসফেট সিনড্রোম, যেটা অ্যান্টিবডিজ রক্তে থ্রোম্বোসিন তৈরি করে। এই থ্রোম্বোসিস তৈরি করার ফলে কিন্তু এটাতে গর্ভধারণে সমস্যা তৈরি করে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে ফিটাল ফ্যাক্টর, যেটা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস যদি থাকে, যেমন হচ্ছে ট্রায়াসোমি, মনোসোমি, পলিপেলোডি। তো এমন এখানে আমাদের বলা হচ্ছে যে ক্রোমোজোমাল যে অ্যাবনর্মালিটিস আছে, আমরা জানি আমাদের যে ফার্টিলাইজার পরে যে জাইগোট থাকে, এখানে কিন্তু 3টা ক্রোমোজোম থাকে। সাধারণত নর্মালি 2টা ক্রোমোজোম কপি থাকে, কিন্তু সেখানে যদি 3টা ক্রোমোজোম কপি থাকে তখন সেটাকে আমরা বলছি ট্রায়াসোমি। এই ট্রায়াসোমিতে 21, 18 এবং 13, যেটা 21 8 নাম্বার যে ক্রোমোজোমের প্রবলেম সেটা হচ্ছে ডাউন সিনড্রোম, 18টাকে হচ্ছে এডওয়ার্ড সিনড্রোম, আর 13টা হচ্ছে পেটু সিনড্রোম। এরপরে আমাদের বলা হচ্ছে যে মনোসোমি, এখানে আমাদের নর্মালি 2টা ক্রোমোজোম থাকার কথা, কিন্তু এখানে একটা থাকে, আর যখনই একটা থাকে সেটা হচ্ছে টার্নার সিনড্রোম। এরপরে আমাদের বলা হচ্ছে যে পলিপেলোডি, যেটা এখানে আমাদের যে 2N জিনোটাইপ থাকার কথা, সেখানে 3N বা 4N জিনোটাইপ থাকে। তো এই সমস্যাগুলোর কারণে কিন্তু এই অ্যাবর্শন হওয়ার চান্স আছে। এরপরে আমরা দেখব যে আদার্স যে ফ্যাক্টরগুলো, যেমন হচ্ছে রেডিয়েশন, তারপরে ট্রমা, কিছু ড্রাগের কারণে হতে পারে, যেমন থ্যালিডোমাইড অথবা মিসোপ্রোস্টল। এরপরে বলা হচ্ছে যে ক্লিনিক্যাল ফিচার যেটা আছে, ভ্যাজিনাল ব্লিডিং, মোস্ট কমন একটা ক্লিনিক্যাল ফিচার, যে রক্তপাত হবে, ভ্যাজিনাল ব্লিডিং। এরপরে বলা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন অথবা ক্র্যাম্পিং থাকবে, প্যাসেজ অফ টিস্যু, হিস্ট্রি অফ অ্যামনেরিয়া। এবং অন এক্সামিনেশন আমরা কী পাবো, ইউটেরাস স্মল অথবা লার্জ দেন ডেটস, নর্মালের থেকে ইউটেরাস হয় ছোটো হবে, নাহলে বড় হবে। এরপরে সার্ভিক্যাল অস, যেটা এটা ক্লোজ অথবা ওপেন থাকবে, এটা কোন ধরনের অ্যাবর্শনের টাইপ এটার উপর ডিপেন্ড করবে। এরপরে আল্ট্রাসাউন্ড করলে আমরা ভায়াবিলিটি অথবা রিটেন প্রোডাক্ট দেখা যাবে। ডায়াগনোসিস আমরা কীভাবে করবো, ক্লিনিক্যাল ফিচার, এটা আমরা ব্লিডিং পাবো, পেইন পাবো এবং অস স্ট্যাটাস দেখতে পাবো। সেই সাথে আল্ট্রাসাউন্ড যেটা আছে, এটা ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, ইন্ট্রাইউটেরাইন প্রেগনেন্সি অথবা রিটেন প্রোডাক্টস দেখা যাবে। ল্যাবরেটরি টেস্টে আমরা হিমোগ্লোবিন, ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং এবং বিটা ইসিজি এটা মনিটরিং করতে হবে। ইনফেকশন স্ক্রিনিং করতে হবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে থ্রেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে এটা বেড রেস্ট এবং রিঅ্যাসুরেন্স করতে হবে পেশেন্টকে, প্রোজেস্টেরন সাপোর্ট দিতে হবে যদি লুটিয়াল ফেজ ডিফেক্ট সাসপেক্টেড হয় সেই ক্ষেত্রে। আর যদি আমরা এটা অবশ্যই ভারী কোনো কাজ করা অ্যাভয়েড করতে হবে এবং ইন্টারকোর্সটাও অ্যাভয়েড করতে হবে। ইনএভিটেবল অথবা ইনকমপ্লিট যে অ্যাবর্শন, এটা আমরা ইউট্রাস থেকে ইভ্যাকুয়েশন করতে হবে। যদি লেস দেন 12 উইকস হয় সেক্ষেত্রে সাকশন এবং ইভ্যাকুয়েশনের প্রয়োজন। আর যদি 12 থেকে 20 উইকস হয় সেই ক্ষেত্রে মেডিকেল ইন্ডাকশান করতে হবে মিসোপ্রোস্টল অথবা অক্সিটোসিন ইউজ করে, অথবা সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার, যেটা হচ্ছে DNE, ডাইলেটেশন অ্যান্ড ইভ্যাকুয়েশন। এরপরে অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, আরও যে সাপোর্টিভ যে ম্যানেজমেন্টগুলো দরকার এগুলো করতে হবে। কমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারভেনশনের প্রয়োজন নাই। এটা সাধারণত আমরা শুধু আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে, কনফার্ম করতে হবে যে ইউটারাসটা এমটি আছে। এরপরে মিসড অ্যাবর্শনের ক্ষেত্রে বলা হচ্ছে মেডিকেল ইভ্যাকুয়েশন করতে হবে। আমরা এর আগে বলছি মিসোপ্রোস্টল, মিফেপ্রিস্টোন, এই 2টা ড্রাগ ইউজ করে মেডিকেল ইভ্যাকুয়েশন করতে হবে। সার্জিক্যাল ইভ্যাকুয়েশনের ক্ষেত্রে DNC অথবা সাকশন। তারপরে আমরা কোয়াগুলোপ্যাথি
যদি এটাকে অবজার্ভ করব, যদি 4 সপ্তাহের ভিতরে থাকে সেই ক্ষেত্রে কোগুলের চান্স থাকে, এই জন্য আমরা অবশ্যই এটা দেখব। এরপরে সেপটিক অ্যাবর্শনের ক্ষেত্রে বলা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, আইভি ফ্লুইড দেবো, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, ইভ্যাকুয়েশন অফ দ্য ইউটেরাস আফটার স্টেবিলাইজেশন, দেন আমাদেরকে সেপটিক শক থাকলে সেটা ট্রিট করতে হবে, আর ডিআইসি যদি প্রেজেন্ট থাকে এটার ম্যানেজমেন্ট করতে হবে। রিকারেন্ট অ্যাবর্শনের ক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে আইডেন্টিফাই করতে হবে যে এটা কেন হচ্ছে বারবার। এই জন্য সার্ভিক্যাল যে ইনকম্পিটেন্স অথবা সার্ভিক্যাল স্কার লিস্ট যেটা আছে, এই সার্ভিক্যাল স্কার লিস্টটা আমাদেরকে বুঝতে হবে যে সার্ভিক্যাল ইনকম্পিটেন্সি যে সার্ভিক্স এর নিচের যে অংশটা, এটা আমরা যদি সেলাই করে দেওয়া হয় তাহলে কিন্তু এটার থেকে প্রিটার্ম বার্থ অথবা অ্যাবর্শনের চান্সটা কমে যায়। এরপরে অ্যাসপিরিন অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, যেটা অ্যাসপিরিন এবং হেপারিন এগুলো দিতে হবে, প্রজেস্টেরন সাপ্লিমেন্ট করতে হবে। এরপরে আমাদের জেনেটিক কাউন্সেলিং করতে হবে। কমপ্লিকেশান আমরা কী পাই? কমপ্লিকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে হ্যামোরেজ হতে পারে, যার ফলে হাইপোভলিমিক শক হবে, ইনফেকশন যেমন সেপ্টিসেমিয়া, ডিআইসি হতে পারে, ইউটেরাইন পারফোরেশন হতে পারে, অ্যাডিশন হতে পারে, ইনফার্টিলিটি হতে পারে, সাইকোলজিক্যাল ট্রমা হতে পারে। আমরা প্রিভেনশন কীভাবে করব? আমরা প্রিকনসেপশনে কাউন্সেলিং করব। এরপরে ম্যাটারনাল ডিজিজ এগুলো কন্ট্রোল করতে হবে, এবং মাকে অবশ্যই কাউন্সেলিং করতে হবে যে স্মোকিং অ্যাভয়েড করার জন্য, অ্যালকোহল অথবা ড্রাগ যেগুলো আছে এগুলো অ্যাভয়েড করার জন্য। এরপরে জেনেটিক কাউন্সেলিং করতে হবে রিকারেন্ট অ্যাবর্শনের জন্য। সেফ অ্যাবর্শন সার্ভিস, যেটা এমটিপি অ্যাক্ট বাংলাদেশ ল, এটাকে প্র্যাকটিস করার এবং ইমপ্লিমেন্ট করতে হবে। প্রোগনোসিসের ক্ষেত্রে বলছে সিঙ্গেল স্পন্টেনিয়াস যে অ্যাবর্শনগুলো, এগুলো ইউজুয়ালি আউটপুটটা ভালো হয় এবং ফার্দার প্রেগনেন্সিতেও আউটপুট খুব ভালো হয়। রিকারেন্ট অ্যাবর্শনের ক্ষেত্রে এটা ইভ্যালুয়েশন এবং টার্গেট থেরাপি দেওয়া দরকার। তারপরে এখানে যেটা বলা হচ্ছে যে ক্লিনিকে আমরা এই উপরের পড়াগুলো একটু করে দেওয়া হয়েছে, যে টেবিল করে যে কোন অ্যাবর্শনের ক্ষেত্রে কী সমস্যা হয়, ক্লিনিক্যাল ফিচার ম্যানেজমেন্ট এগুলো কিন্তু বলা হচ্ছে। তবে এখানে আমার প্রশ্ন যেটা আসে আমাদের পরীক্ষায়, যে ফার্স্ট কজের ভিতরে যে প্রশ্নটা আসে যে ফার্স্ট ট্রাইমেস্টারের মিসক্যারেজের কারণ, প্রথম যেটা জেনেটিক ফ্যাক্টর, এটা 50% দায়ী। এরপরে যে অ্যান্ড্রোক্রাইন ডিসঅর্ডার, যে থাইরয়েড অ্যাবনর্মালিটিস, ডায়াবেটিক্স, এগুলো যদি থাকে, ইমিউনোলজিক্যালের ক্ষেত্রে অটো ইমিউনো ডিজিজগুলো, ইনফেকশন, তাহলে পরীক্ষায় যদি আসে ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শনের কারণ হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। সেকেন্ড ট্রাইমেস্টারে যেটা আসে এটা হচ্ছে অ্যানাটমিক অ্যাবনর্মালিটিস। সেকেন্ড ট্রাইমেস্টারে কী হয়? অ্যানাটমিক অ্যাবনর্মালিটিস। এরপরে ইউটেরাইন ফাইব্রয়েড, ম্যাটারনাল ইলনেস যদি থাকে, এরপরে বাইকরনেট ইউট্রাস 1 মাস পরে ভর্তি হবে এখন। হ্যাঁ, আসতে বলো যে কোনো দিন। এরপরে আমাদেরকে কিছু কমপ্লিকেশন আছে যেগুলো আমাদেরকে ইনকমপ্লিট মিসক্যারেজের ক্ষেত্রে, যদি রিটেইন বিটস থাকে সেই ক্ষেত্রে প্রফিউজ ব্লিডিং হতে পারে, সেপসিস হতে পারে, এবং প্লাসেন্টাল পলিপ হতে পারে। তো এরপরে আমাদের